শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আপনারা জানেন দিনের ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হলো লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। অনিশ্চয়তা আর হাজারো বাধার দেয়াল ভেঙে বরফ গলল এক উষ্ণ আলিঙ্গনে। যেই মুহূর্তের জন্য মা ছেলের অপেক্ষা করতে হয়েছে 7.5 বছর। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছলে খালেদা জিয়াকে বরণ করে নেন ছেলে তারেক রহমান। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে কিছুদিন চলবে তার চিকিৎসা। সময়ের হিসাবে 7 বছর 5 মাস, তবে মা ছেলের এই আলিঙ্গন যেন কয়েক যুগ পর। মা খালেদা জিয়ার স্পর্শ যেন পরশ পাথরের মতো ছুঁয়ে গেল ছেলে তারেক রহমানকে। চোখে মুখে দীর্ঘ সময় মাকে কাছে না পাবার অপূর্ণতা যেন পূরণের স্বাদ। এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বাংলাদেশ সময় বুধবার বিকাল 3টার দিকে নামার পর বিমানবন্দরে মায়ের মতো শাশুড়িকে বরণ করে নেন পুত্রবধূ জুবাইদা রহমান। বিমানবন্দর চত্বরে তখন অপেক্ষায় তারেক রহমান। মাকে দেখা মাত্রই জড়িয়ে নেন বুকে। হিথ্রো বিমানবন্দর এলাকায় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। খালেদা জিয়া ছাড়াও সফরসঙ্গী সবাইকে বুকে জড়িয়ে স্বাগত জানান তারেক রহমান। এ সময় স্লোগানে প্রিয় নেত্রীকে স্বাগত জানান নেতাকর্মীরা। এখান থেকে নিজেই গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানেই চিকিৎসা হবে বিএনপি চেয়ারপারসনের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেখা করতে গেলে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করতে যান ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা। এ সময় পূর্বাঞ্চলের উন্নয়নে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরের উন্নয়ন হলে এর উপকার পাবে এই অঞ্চলের অন্যান্য দেশও। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আশিকিন প্রিন্স। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। প্রিন্স, আমরা যেমনটি বলছিলাম যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি অন্তর্বর্তী সরকার নিচ্ছে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেখা করেছেন। এছাড়া আর কোন ইস্যুতে আলাপ হয়েছে? ইমতিয়াজ, আসলে অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি এজেন্ডা হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। তো যেসব রাজনৈতিক দল আছে তাদের কিন্তু সবারই দাবি যে জাতীয় নির্বাচনটা যাতে আগে হয়, এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বা আগামী বছরের প্রথমার্ধের মধ্যে মূলত এই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে, যেটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকেও বলা হয়েছে। তবে বরাবরই আলোচনা ছিল স্থানীয় সরকার নির্বাচনটি আসলে কখন হবে। কিছুদিন আগে স্থানীয় সরকার সংস্কার কমিশন যেটি রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে স্থানীয় পর্যায়ে যেসব মানুষ রয়েছেন তারা চাচ্ছেন যাতে স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয়। যদিও রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে যাতে আগে হয়। তো এমন একটি দোলাচালের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা আজকে নিকোলা বির, যিনি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, তাকে জানিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন তো এই সরকারই করবে। তো সেক্ষেত্রে একই সাথে স্থানীয় সরকার যে রয়েছে তারও সেই বিষয়ে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সরকার প্রধান উপদেষ্টা নিকোলা বীরকে তিনি জানিয়েছেন। মূলত একটি প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রধান উপদেষ্টা যে উপ প্রেস সচিব আবুল কালাম মজুমদার তিনি এই প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছেন, এবং সেখানে যে বিস্তারিত সেখানে নিকোলা বীরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের যে সারমর্ম সেটি কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সেই বিষয়টি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সেটি উল্লেখ করেছেন এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে স্থানীয় সরকার যে একটি সরকার এবং স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে যে লোকাল যারা স্থানীয় পর্যায়ে যারা মানুষ রয়েছে তাদের সুবিধা পান সেটি মূলত বোঝানোর জন্য স্থানীয় সরকার নির্বাচনটি করা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারও ওই নির্বাচনটি করার জন্য একই সাথে প্রস্তুতি নিচ্ছে বলেও প্রধান উপদেষ্টা নিকোলা বিরকে তিনি জানিয়েছেন। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। এই তথ্য দিয়েছে দিল্লি ভিত্তিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভিসার মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে, যদিও বাংলাদেশ বলছে যে পাসপোর্ট বাতিলের পর ভিসার মেয়াদ বাড়ানোর খবর অবান্তর। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও গুম খুনের দায়ে অভিযুক্ত হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, তবে এখনও আসেনি উত্তর। এরই মধ্যে হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। যদিও ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ভারতে বাড়ানো হয়েছে হাসিনার ভিসার মেয়াদ। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাড়ানো হয়েছে এই মেয়াদ। প্রক্রিয়া শেষ করতে কাজ করেছে স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন। তবে কবে বাড়ানো হয়েছে এই মেয়াদ তার দিন তারিখ প্রকাশ করা হয়নি। ভারতীয় কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানায়, দিল্লিতে অবস্থানের সুবিধার্থেই বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ। রাজনৈতিক আশ্রয়ের বিষয়টিকে গুজব বলে জানান তারা। তবে পাসপোর্ট বাতিলের পর হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রশ্ন অবান্তর বলে মনে করছেন দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার। পাসপোর্ট যেহেতু ফার্স্ট লিগাল ডকুমেন্টস, সেই লিগাল ডকুমেন্টসের উপরে আপনার তারপরে ভিসাটা পড়ে। সো আমাদের যদি এখানে শেখ হাসিনা পাসপোর্টই বাতিল হয়ে থাকে, সেখানে ইন্ডিয়া সেখানে ভিসা কিভাবে এক্সটেনশন করে সেটা আমার জানা নাই। কিন্তু অবভিয়াসলি এখানে কমিউনিকেশন একটা গ্যাপ আছে এবং সেখানে আমরা একই পেজে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে নাই বলেই আমার ধারণা। এর আগে ব্রিফিংয়ে হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল অক্টোবরে ভারতীয় গণমাধ্যম প্রিন্ট জানায়, ঢাকা থেকে ১৮০০ কিলোমিটার দূরের শহর দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে অবস্থান করছেন শেখ হাসিনা। সাধারণত এ ধরনের বাংলোতে থাকেন ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। রাজধানীর গান্ডারিয়ায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। তিনি অভিযোগ করেছেন, গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে দিল্লি। কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে দুদক। এদিন ইসলামী ব্যাংক থেকে ৯৯৩ কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলে সহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বুধবার দুদক মহাপরিচালক জানান, প্লট পাওয়ার বিষয়ে অনিয়মের আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, তার প্রমাণ মিলেছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে সহ ৫৪ জনের বিরুদ্ধে অন্য আরেকটি মামলা করেছে দুদক।
অভিযোগ, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে 993 কোটি 70 লাখ টাকা আত্মসাতের। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিন ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়ম নীতি লঙ্ঘন করে 2 জনকে নিয়োগের ঘটনায় সাবেক এমডি তাসকিমে খান সহ 10 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয় দুদকে। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রী আর ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের মূল রায় বাতিলের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। একই সাথে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিও চেয়েছে সংগঠনটি। কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে এই দাবি জানানো হয়। রায় বাতিল না হলে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। জেলখানা যারা এখনো দুঃখে দুঃখে মরছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদেরকে অতি দ্রুত মুক্তি চাই। যেখানে দেশের মানুষ আমাদেরকে ভালোবাসার কথা, সেখানে আমরা এতদিন পর্যন্ত তাদের কাছে নিগৃহীত, অপমানিত হয়েছি। তাহলে আমাদেরকে ফায়ারিং স্কোয়াড দেন, আমাদেরকে গুলি করে মারেন। দীর্ঘ 16 বছরের ক্ষত বুকে নিয়ে বিক্ষোভের এই গণজমায়েত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছাড়াও শামিল পিলখানা মামলায় জেলবন্দি সদস্যদের স্বজনরা। এই 16 বছর যাবত তারা অনেক অসুস্থ হয়ে গেছে, অনেকে জেলখানায় মারা গেছে। আমরা চাই বাকি জীবন তারা যতটুকু বাঁচে তারা আমাদের মাঝে ফিরে আসুক। সমাবেশে স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের একাধিক সিদ্ধান্তের। কে খুশি হয়েছে বিচারের ফলে? হয়েছে কি সেনা পরিবার? হয়েছেন কি আমি আপনি বিডিআর? হয়েছে কি আমাদের পরিবার? বিডিআর পরিবারের সদস্যরা বলেন, বিগত সরকারের নীলনকশার অংশ হিসেবেই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে পিলখানায়। 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয় কারাগারে থাকা সদস্যদের মুক্তির। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর মুক্ত হবে 9 তারিখে এবং এটা আমরা সফল করব। এটাই আমাদের দাবি, বিডিআর পুনর্বাসন করতে হবে। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস, স্বাধীন তদন্ত কমিটি বাতিল সহ আওয়াজ তোলেন 6 দফা দাবির। কালকে 9 জানুয়ারির ঐতিহাসিক রায় যদি বিডিআরদের পক্ষে না আসে, আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলনে যাব। সেই ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমরা ন্যূনতম কোনো আপোষ করব না। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি সহ দীর্ঘ পদযাত্রা শুরু হয়। পথে আইন শৃঙ্খলা বাহিনী শাহবাগে আটকে দিলে 3 সমন্বয়ক সহ 9 সদস্যের দল যায় যমুনায়। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল থেকে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে হবে পিলখানা হত্যায় আসামিদের বিচার কাজ। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এতে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের সময় বকশী বাজারের আদালত ক্ষতিগ্রস্ত এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে সেখানে বিচার কাজ পরিচালনা করা যাচ্ছে না। এছাড়া আসামিদের আদালতে যাওয়া আসা, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আসামিদের নিরাপত্তা এবং যাতায়াত বিবেচনায় কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে হবে পিলখানা হত্যার বিচার কাজ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। দুপুরে বিজিবির সঙ্গে 3য় দফা পতাকা বৈঠকে এই সম্মতি জানিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানিয়েছেন 2 বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধের সম্মতিতে স্বস্তি ফিরেছে এলাকার মানুষের মাঝে।
সোমবার নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে 3 দিন ধরে উত্তেজনা বিরাজ করে বিজিবি বিএসএফ এর মধ্যে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্রের দাবি জানিয়েছেন তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ৭১-এর মতো ২৪ও সংবিধানে ঠাঁই পাবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এই জনসংযোগ। নরসিংদীতে কর্মসূচিতে অংশ নিয়ে সার্জিস আলম আহ্বান জানান গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার। ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। কুমিল্লা টাউন হলে জনসংযোগ করেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ করেন, আলটিমেটামের সময়সীমা পেরিয়ে গেলেও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। রাজধানীতেও জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা। জানান, ঘোষণাপত্র নিয়ে কারো আপত্তি থাকলে সমাধান হবে আলোচনার মাধ্যমে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যেই ছাত্র জনতা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের স্বীকৃতি চাচ্ছি। এই যে জায়গাগুলো দেওয়া, এগুলো সকল রাজনৈতিক দলেরই একটি চাওয়া হওয়া উচিত। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। গেল 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ঘোষণাপত্র প্রকাশে 15 দিনের সময় বেঁধে দেন বৈষম্য বিরোধীরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জিবিটিএল। আর একটা ছোট্ট বিরতি নিব, আশা করি সাথেই পাবো।